আচ্ছা, গুড ইভিনিং। সময় তো এগিয়ে যাচ্ছে। তো আমি যেহেতু ক্লাসটা রেকর্ডেড থাকছে, তো ক্লাস শুরু করে দেওয়া যেতেই পারে, অসুবিধা নেই কিছু। তো আমি এনশিয়েন্ট ইন্ডিয়া লাস্ট যেখানে থেমেছিলাম, সেটা হচ্ছে সম্ভবত ওই মৌর্য টৌর্য ওইখানে গিয়ে। তো আজকে আমরা সেক্ষেত্রে কুষাণ এবং গুপ্ত সাম্রাজ্য দিয়ে শুরু করব। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেটা দিয়ে আমরা শুরু করবো। তো কুষাণ সাম্রাজ্য শুরু করতে গেলে প্রথমে খেয়াল রাখতে হবে যে মৌর্য রাজবংশের পতনের পর প্রায় 500 বছর অবধি কোনো কিন্তু এরকম বড়সড় কোনো রাজশক্তি বা পাওয়ার এক্সিস্ট করতো কোনোভাবে, এবং একের পর এক বিদেশি শক্তিগুলো ভারতবর্ষে ঢুকতে থাকছে। এইরকম পরিস্থিতিতে মধ্য এশিয়াতে আহ আমরা দেখতে পাচ্ছি যে একটি যাযাবর জাতি, তারা তখন চীন দেশে বসবাস করছিল, যাদেরকে বলা হচ্ছে ইউচি ইউচি গোষ্ঠী। এদের 5টা শাখা ছিল। এই 5টা শাখা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এবং বিভক্ত হয়ে যাওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি না, তারা আবার পরবর্তীকালে এদের মধ্যে, এই 5টা শাখার মধ্যে কুষাণদের নেতৃত্বে আবার ইউনাইটেড হয়ে পড়ছে, এবং কুষাণদের মধ্যে থেকে কুজুল কদফিসেস বা কদফিসেস ওয়ান এদেরকে একত্রিত করে ভারতবর্ষে মাটিতে কুষাণ বংশের প্রতিষ্ঠা করছেন। কেমন? এবং তিনি ক্রমশ কাবুল, কান্ধার, মানে মোটামুটি আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জয় করছেন, এবং ভারতবর্ষের মাটিতে, তখন তো ভারতবর্ষ অতদূর এক্সটেন্ডেড ছিল, তো সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার সাম্রাজ্য স্থাপন করতে পারলেন। এবার তার পরবর্তীতে ক্ষমতায় আসছেন তার পুত্র ভীম কোদফিসেস বা দ্বিতীয় কোদফিসেস। বলা যেতে পারে যে ইনি এতটাই গুরুত্বপূর্ণ শাসক ছিলেন যে তিনি মোটামুটি বারাণসী অব্দি তার সাম্রাজ্যকে বিস্তার করে নিয়ে চলে এসেছিলেন। এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কুষাণ রাজারা, কারণ এদের তো চাইনিজ অরিজিন, ভারতীয় দেবদেবীদের প্রতি আকৃষ্ট হতে শুরু করছে। তিনি শিবের উপাসক ছিলেন, আমরা বুঝতে পারছি, মহেশ্বর বা মহেশ্বর আয়া এই উপাধির থেকে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, কুষাণ সম্রাটদের মধ্যে সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা বা গোল্ড কয়েন কে চালু করেছেন? ডেফিনেটলি ভিমা কোদফিসেস। তিনি গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। কেন? তবে কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ শাসক যিনি ছিলেন, তার নাম কনিষ্ক, গ্রেটেস্ট কুষাণ রুলার কনিষ্ক। তার সঙ্গে ভীম কোদফিসেসের ঠিক কি সম্পর্ক, এটা কিন্তু পরিষ্কার নয় একেবারে। ঐতিহাসিকরা মনে করছেন যে তিনি 78 খ্রিস্টাব্দে, 78 এডিতে সিংহাসনে বসেছিলেন বলে তাকে মেমোরেবল করে রাখার জন্য শাকা এরা বা শকাব্দ চালু করেছিলেন। তবে তার সঙ্গে শকেদের কি সম্পর্ক, এটা কিন্তু আমাদের কাছে আজ অব্দি কোন অবস্থাতেই পরিষ্কার নয়। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু বহুদূর অব্দি, এমনকি চীনের সাথেও যুদ্ধ করেছিলেন। প্রথমে হেরে গেল, পরে জয়লাভ করেছিলেন। তো বিরাট বড় সাম্রাজ্য বিস্তারের পিছনে তার ভূমিকা রয়েছে। কেমন? এবং তার এই বড় সাম্রাজ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, তার প্রধান রাজধানী ছিল পুরুষপুর, যেটা বর্তমান পাকিস্তানের পেশোয়ার। আর তিনি তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন মথুরাতে। এটাও আমরা খেয়াল রাখি। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যে তার সময়, বা বলা ভালো অশোক পরবর্তীতে, সম্রাট অশোক পরবর্তীতে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি বৌদ্ধ ধর্ম প্রচারের বিরাট উদ্যোগ নিয়েছিলেন। এবং মাথায় রাখতে হবে যে সেই কারণে, আমি মৌখিকভাবে বলে রাখছি, সেই কারণে তাকে বলা হয় দ্বিতীয় অশোক, সেকেন্ড অশোক।
কেমন? এটা কিন্তু খুব জরুরি ব্যাপার। তাকে বলা হচ্ছে সেকেন্ড অশোকা বা দ্বিতীয় অশোক। আরেকটা জিনিসও বলে রাখবো, তাকে বলা হয় দেবপুত্র। কারণ কুষাণ রাজারা দেবতাদের প্রতিনিধি হিসাবে শাসন করতেন। তাই দেখা যাচ্ছে বিশেষ করে কনিষ্ক উপাধি নিয়েছিলেন দেবপুত্র। এটাও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো বৌদ্ধ ধর্মের কথা যেরকম বলছিলাম, তার সময় চতুর্থ তথা শেষ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কাশ্মীরে। আমরা বৌদ্ধ ধর্ম যখন আলোচনা করেছি, এগুলো পড়ে ফেলেছিলাম। মাথায় রাখতে হবে এখানে যে বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র, অশ্বঘোষ, নাগার্জুন তাঁর সভায় উপস্থিত ছিলেন এবং ছিলেন চিকিৎসক চরক, যার লেখা বই চরক সংহিতা। এই যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন, এতে আমরা জানি যে বৌদ্ধরা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, হীনযান মহাযান। আমরা বৌদ্ধ ধর্মে এগুলো পড়েছিলাম। কনিষ্ক তাদের মধ্যে মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। এটা কিন্তু খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে, এদের মধ্যে তিনি ছিলেন মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বী। নাগার্জুন, তিনি ফিলোসফি নিয়ে তো চর্চা করেছিলেন, প্লাস তিনি কেমিস্টও ছিলেন। তার যে বিভিন্ন থিওরি, তার সঙ্গে পরবর্তীকালে আইনস্টাইনের থিওরির মিল পাওয়া যায়, যেই কারণে তাকে বলা হয় আইনস্টাইন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের আইনস্টাইন। কেমন? আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই সময় গান্ধার শিল্পকলার উদ্ভব হচ্ছে, গান্ধা স্কুল অফ আর্ট, কনিষ্কের সময়কালে। এবং মনে রাখতে হবে এই যে গান্ধার শিল্পকলা, গান্ধার শিল্পকলা পুরোপুরি ভারতীয় ছিল না, গ্রিক আর রোমান স্থাপত্যের সংমিশ্রণে এবং বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। সেই কারণে এটাকে বলা হয় গ্রিকো রোমান বুদ্ধিস্ট আর্ট। এবং এই গান্ধার শিল্পকলার মধ্যে দিয়ে সর্বপ্রথম গৌতম বুদ্ধের মূর্তি বা গৌতম বুদ্ধকে কেমন দেখতে আমরা জানতে পারছি। এর আগে গৌতম বুদ্ধের কোনো ইমেজ বা গৌতম বুদ্ধের কোন রকম কোনো প্রতিকৃতি আমরা দেখতে পাইনি। এই প্রথম আমরা দেখতে পেলাম যে গৌতম বুদ্ধের কিরকম অবয়ব, প্রতিকৃতি। কিন্তু তার মধ্যে ভারতীয়ত্ব ছিল না, গ্রিক আর রোমান স্থাপত্যের সংমিশ্রণ ছিল। কেমন? এবং আহ মোটামুটি আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই সময় ব্যবসা বাণিজ্যেরও কিন্তু উন্নতি ঘটেছিল। যেহেতু স্বর্ণ মুদ্রার প্রচলন হয়েছিল, তাই ব্যবসা বাণিজ্যটাকেও আমরা ইম্পর্টেন্ট ধরতে পারি। এবং খুব ভালো করে মাথায় রাখতে হবে যে সেন্ট্রাল এশিয়া এবং আফগানিস্তান এর মধ্যে দিয়ে রোমান সাম্রাজ্য অব্দি, চীন থেকে রোমান সাম্রাজ্য অব্দি ভারতবর্ষের উপর দিয়ে রেশম বা সিল্ক ব্যবসা চলতো। তাই ভারতের মধ্যে দিয়ে সিল্ক রুট করেছে। দেখবে অনেক ট্যুর এজেন্সি সিল্ক রুট ট্যুর করায়। কেমন? এখানে তো সিল্ক রুট মানে যে প্রাচীন পথ দিয়ে যাতায়াত করা হতো, ভারতের বাইরেও ওই সমস্ত দিকেও কিন্তু সিল্ক রুটের অস্তিত্ব রয়েছে। কেমন? তো মোটামুটি এইখানে আমাদের কিন্তু কুষাণ সাম্রাজ্য থেকে আমি যেগুলো যেগুলো বললাম, সেগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই পড়তে হবে। আমি সেকেন্ড অশোকা এবং দেবপুত্র এগুলোর কথা আগে বলেছি। কনিষ্ক যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, আমরা দেখতে পাচ্ছি, তাই তিনি প্রথম ব্যক্তি যিনি তার মুদ্রায় গৌতম বুদ্ধের প্রতিকৃতি খোদাই করিয়েছিলেন। কেমন? কনিষ্ক পরবর্তীতে তেমন কোনো গুরুত্বপূর্ণ শাসকরা আর ছিলেন না, খুবই লেস ইম্পর্টেন্ট রুলাররা ছিলেন। এরপরে বশিষ্ক, হুবিষ্ক এই সমস্ত নামটাম পাওয়া যায়। মনে করা হয় এই বংশের শেষ রাজা ছিলেন বাসুদেব টু বা দ্বিতীয় বাসুদেব। দেখতে পাচ্ছ প্রথম নাম ছিল কুজুল কথিসেস, পুরো চীনা নাম। আর শেষ শাসকের নাম চলে এসছে বাসুদেব টু। পুরোপুরি কুষাণ রাজাদের মধ্যে ভারতীয়ত্ব আমরা দেখতে পাচ্ছি। এবং আস্তে আস্তে ফোর্থ সেঞ্চুরি এডিতে গুপ্ত সম্রাটরা যখন উঠে আসতে শুরু করছে,
তাদের চাপে পড়ে কুষাণরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে শুরু করছে। ওকে, তো এই হচ্ছে কুষাণ সাম্রাজ্যের ডিটেলস। তোমরা লাইভ ক্লাসে অন্তত দুজন আছো, তোমাদের কারোর যদি কোনো কোয়ারি থাকে মুখে বা লিখে অবশ্যই জানাতে পারো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, এইবারে যেহেতু গুপ্ত সাম্রাজ্যের কথা বললাম, আমরা সরাসরি চলে আসবো গুপ্তদের ক্ষেত্রে। কুষাণদের পতনের পর কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্রে আবার একটা বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, এবং গুপ্ত সাম্রাজ্য তৈরি হচ্ছে শ্রীগুপ্তের নেতৃত্বে। তখন থেকে আবার মগধ শক্তিশালী হয়ে উঠছে 275 থেকে। গুপ্তদের অরিজিন সম্বন্ধে খুব স্পষ্টত আমরা জানতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রেই গুপ্তদেরকে বৈশ্য বলে উল্লেখ করা আছে। প্রথম গুরুত্বপূর্ণ শাসক বা প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত আমি একটু আগেই বললাম। সম্ভবত তিনি নর্থ বেঙ্গল এবং সাউথ বিহারের দিকে রাজত্ব করতেন। দক্ষিণ বিহার থেকে অনেকে বলছেন এলাহাবাদ অব্দি তার শাসন ব্যবস্থা চলে যাচ্ছে, তার রাজ্য সীমা চলে যাচ্ছে। তবে তিনি যে বিরাট বড় খুব কোনো রুলার ছিলেন সেটা যে নয়, আমরা বুঝতে পারছি কিভাবে? কারণ তার উপাধি ছিল মহারাজা, শুধুমাত্র মহারাজা, যেটা যে কেউই কিন্তু নিতে পারে, তার বেশি কিছু নয়। এরপর ক্ষমতায় এসেছিলেন তার পুত্র ঘটোৎকচ গুপ্ত, কিন্তু তিনি তেমন গুরুত্বপূর্ণ কোনো শাসক কিন্তু কোন অবস্থাতেই ছিলেন না। তাই সরাসরি আমরা চলে যাব এর পরবর্তী নাম চন্দ্রগুপ্ত ওয়ান বা প্রথম চন্দ্রগুপ্ততে। তাকে বলা হয় গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ যিনি একটা সাম্রাজ্যের হাল ধরছেন এবং একটা সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা। কেমন? তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে একজন প্রকৃত প্রতিষ্ঠাতা তখনই হন যখন একটা সাম্রাজ্যের উন্নতির জন্য, রাজ্য সীমার উন্নয়নের জন্য ইত্যাদি প্রজাদের উন্নতির জন্য নানা রকম ভাবে কাজ করেন। তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাকে রিয়েল ফাউন্ডার বলা হয়। পরীক্ষায় কিন্তু এইভাবেই প্রশ্ন আসবে, ফাউন্ডার বলতে কাকে বোঝায়, অর্থাৎ প্রতিষ্ঠাতা বলতে কাকে বোঝায়, রিয়েল ফাউন্ডার অর্থাৎ প্রকৃত প্রতিষ্ঠাতা বলতে কাকে বোঝায়। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। কেমন? তিনি যখন সিংহাসনে বসছেন সেই সময় থেকে, অর্থাৎ 319 খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে গুপ্তা এরা বা গুপ্তাব্দ। যেরকম কনিষ্ক আমি বললাম চালু করেছেন শাকা এরা বা শকাব্দ, তিনি চালু করেছেন গুপ্তা এরা বা গুপ্তাব্দ। কেমন? এটা খেয়াল রাখতে হবে। তবে প্রথম চন্দ্রগুপ্তের জীবনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইনসিডেন্ট ছিল, তিনি উত্তর ভারতে বৈশালী নামক যে মহাজনপদ ছিল, সেই বৈশালী লিচ্ছবি বংশীয় রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেছিল। লিচ্ছবিরা অতীব শক্তিশালী জাতি, ফলত এতে করে প্রথম চন্দ্রগুপ্তের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, এবং মাথায় রাখতে হবে তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতাও তৎকালীন সময় বৃদ্ধি পাচ্ছে। এটা অতীব জরুরি ব্যাপার। এবং সেটা যে হচ্ছে আমরা কিভাবে প্রমাণ পাচ্ছি? তার উপাধি হয়ে দাঁড়াচ্ছে মহারাজাধিরাজ। শ্রীগুপ্ত উপাধি নিয়েছিলেন মহারাজা, ইনি উপাধি নিলেন মহারাজাধিরাজ। তাহলে পরিষ্কার হয়েই যাচ্ছে ইনি কিন্তু আরেকটু বড় বা গুরুত্বপূর্ণ শাসক ছিলেন। কেমন? দেখো লেখা আছে তিনি একটি নতুন স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন, সুবর্ণ। এখানে দু একটা কথা আমার বলে রাখবার প্রয়োজন আছে। ভারতবর্ষে স্বর্ণ মুদ্রার যারা প্রচলন করেছিল তারা হচ্ছে ইন্দো গ্রিক। কেমন? এবার এই যে ইন্দো গ্রিকরা স্বর্ণ মুদ্রা চালু করেছিল, পরবর্তীকালে কুষাণরা আরো লার্জ স্কেলে কিন্তু চালু করছে স্বর্ণ মুদ্রা।
এবার আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ইন্দো গ্রিক বা কুষাণরা চালু করছে স্বর্ণ মুদ্রা, খুব জরুরি ব্যাপার আমাদের কাছে যেটা প্রশ্ন আসে পরীক্ষায়, যে ভারতবর্ষে স্বর্ণ মুদ্রার প্রচলন কারা করেছিল? খুব স্বাভাবিকভাবেই ইন্দো গ্রিক বা কুষাণ, এটাই উত্তর হবে, আমরা বলতে পারি। ঠিক আছে, কিন্তু প্রশ্ন আজকাল কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়েও আসে। কিরকম ঘুরিয়ে ফিরিয়ে আসে? না, অনেক ক্ষেত্রে প্রশ্ন দেয় কোন ভারতীয় রাজবংশ সর্বপ্রথম গোল্ড কয়েন বা স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিল। এইটা যদি হয় তাহলে তার উত্তর হয়ে যাবে গুপ্ত। কেমন? এটা কিন্তু আমাদের খুব খুব ভালো করে মাথায় রেখে চলতে হবে, গুলিয়ে যেন না যায়। কেমন? তাহলে যদি এমনি ওভারঅল বলে গোল্ড কয়েন কারা চালু করেছিল, কোনো সমস্যা নেই, একেবারেই ইন্দো গ্রিক বা কুষাণ, যেরকম যখন মানে অপশন থাকবে। কিন্তু যেই মাত্র বলে দেবে হুইচ ইন্ডিয়ান ডাইনেস্টি, কোন ভারতীয় রাজবংশ স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিল, সেইখানে কিন্তু অতি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে গুপ্তদের কথা, অন্য কিছু কিন্তু হবে না উত্তর। কেমন? এটা খুব ভালো করে মাথায় রেখো, অতি অবশ্যই। এগুলো বলে রাখলাম তার কারণ এই ধরনের প্রশ্নগুলো ইদানিং খুব দিচ্ছে, খুব দেয়। তো সুতরাং এটাকে কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে আমাদের। তাহলে গুপ্ত সাম্রাজ্যে যদি আমরা দেখি স্বর্ণ মুদ্রা বা গোল্ড কয়েনের প্রচলন কে করেছিলেন, সেটা হচ্ছে চন্দ্রগুপ্তা ওয়ান। তিনি যে স্বর্ণ মুদ্রার প্রচলন করছেন তার নাম আমরা দেখতে পাচ্ছি সুবর্ণ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবারে আমরা চলে আসব তার পরবর্তী নাম, সমুদ্রগুপ্ত। এ নামটি অতি বিখ্যাত নাম আমরা দেখতে পাচ্ছি। কেমন? তো সেক্ষেত্রে আহ যদি আমাদের খেয়াল রাখতে হয় যে গুপ্ত সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম কি, সেটা আমরা বলতেই পারি সমুদ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত কিন্তু মনে করা হয় যে সমুদ্রগুপ্তকেই তার উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন যোগ্য ব্যক্তি হিসেবে। কেমন? তিনি ওই যে লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর পুত্র ছিলেন। সেই সময়কার ভারতবর্ষে সমুদ্রগুপ্তের মতো গুরুত্বপূর্ণ শাসক বা বিজয়ী শাসক আর প্রায় কেউ ছিলেন না। এবং তিনি সিংহাসনে বসেই কিন্তু একের পর এক রাজ্য বিস্তারে মন দিয়েছিলেন। তিনি এত বড় যুদ্ধ বিজেতা ছিলেন যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে বলছেন ভারতের নেপোলিয়ন। নেপোলিয়নের মতো তিনি যুদ্ধ বিজেতা ছিলেন, তাই তাকে বলা হচ্ছে ভারতের নেপোলিয়ন। তার এই সাম্রাজ্য বিস্তার সম্পর্কে আমরা কিভাবে জানতে পারছি? না, তার সভাকবি হরি সেনের রচিত এলাহাবাদ প্রশস্তি, তার সভাকবি হরি সেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে বলা আছে তিনি কোন কোন জায়গা জয় করেছেন। এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আমি হয়তো মৌর্য সাম্রাজ্য আলোচনার সময় উল্লেখ করেছিলাম যে এই এলাহাবাদ পিলারটা কিন্তু অ্যাকচুয়ালি অশোকের সময়কার। সম্রাট অশোকের এলাহাবাদ এডিক্ট বা কুইন্স এডিক্ট, সেখানেই কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। এবং এই প্রসঙ্গে আমি বলে রাখতে চাই যে এই এলাহাবাদ আহ প্রশস্তির যে পিলারটা, সেটাকে পরবর্তীকালে মুঘল সম্রাট জাহাঙ্গীর কিন্তু তুলে নিয়ে যাচ্ছেন এলাহাবাদ ফোর্টে। আমি এই অল্প বিস্তর পয়েন্টগুলোকে এই কারণে বলে রাখছি টুকটাক করে, যে কাজে লাগবে, কাজে লেগে যেতে পারে কখনো না কখনো, তাই আমি একটু মৌখিক ভাবে একটু
উল্লেখ করে রাখছি। কেমন? আচ্ছা। আহ এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে উম মাথায় রাখতে হবে সমুদ্রগুপ্তের সম্বন্ধে এই যে আমরা আহ এলাহাবাদ প্রশস্তির কথা পড়লাম, সেটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা ছিল। তার কারণ গুপ্তদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল সংস্কৃত, সরকারি ভাষা ছিল সংস্কৃত। এবার একটু বলে রাখি, আহ তার বিভিন্ন লিপি বা ইত্যাদিতে কিন্তু সবকিছু মিলিয়ে আমরা তার অনেকগুলো উপাধি সম্বন্ধে জানতে পারছি। এক এক করে আসছি, বা তার মুদ্রাতে, এখানে কয়েনের কথা উল্লেখ করা আছে, তার বিভিন্ন কয়েনে বা লিপিতে তার যে বিভিন্ন উপাধির কথা আমরা জানতে পাচ্ছি, সেগুলোতে আসে। যেমন লিচ্ছবি দৌহিত্র, ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছে বেশ কয়েকবার। দৌহিত্র শব্দটার অর্থ হচ্ছে ডটার সান, নাতি। দৌহিত্র মানে মেয়ের ছেলে, আর পৌত্র মানে ছেলের ছেলে। তার মা যেহেতু লিচ্ছবি বংশীয় ছিলেন, অর্থাৎ সমুদ্রগুপ্ত মায়ের দিক থেকে লিচ্ছবি বংশের নাতি। এবং ঐতিহাসিকরা অনেকেই বলছেন যে তিনি ছিলেন, মানে বেশিরভাগটাই আহ মামা বাড়িতে কাটিয়েছিলেন। হুম। তো সেই কারণে তার উপর মামা বাড়ির প্রভাব ছিল। কেমন? এখানে তাই খেয়াল রাখতে হবে যে লিচ্ছবি দৌহিত্র নামকরণ অত্যন্ত সার্থক। কেমন? এছাড়া আহ অন্যান্যদের মধ্যে, যদি অন্যান্য উপাধিদের মধ্যে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো একরাট। একরাট আর সম্রাট একই ব্যাপার। পরক্রমাঙ্ক মানে মহাপরাক্রমশালী। কবিরাজ, কবিরাজ মানে কবিতা টবিতা লিখতেন, তাই কবিরাজ। অপ্রতিরোধ, অর্থাৎ যাকে প্রতিরোধ করা যায় না, আটকানো যায় না। কেমন? তিনি যে শক্তিশালী শাসক ছিলেন আমরা বুঝতে পারছি কিভাবে, না তিনি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। শক্তিশালী শাসক যারা, তারা কিন্তু অশ্বমেধ যজ্ঞ মূলত করাতেন। এবং দেখা যায় যে যুদ্ধ এড়িয়ে যে একজন পাওয়ারফুল রুলার যদি অশ্বমেধ যজ্ঞ করাতেন, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক রাজারাই বিনা যুদ্ধে তার সার্বভৌমত্ব মেনে নিতেন। কেমন? এটা গুরুত্বপূর্ণ। এমনকি দেখা যাচ্ছে যে তার সময় সিলন বা সিংহলের রাজা মেঘ বর্মন তার অনুমতি নিয়ে বোধ গয়াতে একটি বৌদ্ধ মঠ নির্মাণ করিয়েছিলেন। কেমন? আহ সমুদ্রগুপ্তকে মেনে নিয়ে, এবং সমুদ্রগুপ্ত লিবারাল ছিলেন, কারণ গুপ্ত রাজারা বেশিরভাগই হয় বৈষ্ণব নয় শৈব ছিলেন, তা সত্ত্বেও বৌদ্ধ ধর্মকে গুরুত্ব দিয়েছিলেন। আমরা কবিরাজ উপাধি থেকে দেখতে পেয়েছি তিনি কবিতা লিখতেন। তাছাড়া তার কয়েনে তার বীণা বাজানোর প্রতিকৃতি পাওয়া যায়। অর্থাৎ তিনি কেবলমাত্র যে যুদ্ধ বিজেতা ছিলেন তাই নয়, তিনি বিরাট প্রতিভার অধিকারীও ছিলেন। যেমন শিক্ষা, সাহিত্য, সমস্ত কিছু, কাব্য কলা ইত্যাদির ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আহ তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কেমন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, বেশ। এবারে আহ লাস্ট যে পয়েন্টটা এখানে মাথায় রাখা দরকার, একটু ডিটেলসে আলোচনা করব, সেটা হচ্ছে যে তিনি যখন উত্তর ভারত জয় করেছিলেন, তখন যে নীতিটি নিয়েছিলেন তার নাম দিগ্বিজয় নীতি।
আর তিনি যখন দক্ষিণ ভারত জয় করেছিলেন, তখন যে নীতিটি নিয়েছেন তার নাম গ্রহণ মোক্ষ অনুগ্রহ বা গ্রহণ পরিমোক্ষ নীতি, যেটাকে ঐতিহাসিকরা বলছেন ধর্ম বিজয়। এটা কি জিনিস একটু ব্যাখ্যা করা প্রয়োজন আছে। উত্তর ভারত তার রাজ্য সীমার কাছাকাছি, তাই তিনি দিক বিজয় করছেন, অর্থাৎ তিনি শাসন করছেন এবং শাসন করতে গিয়ে যে যে উত্তর ভারতের জায়গাগুলো দখল করছেন, উত্তর ভারতে মোট 9টি রাজ্যকে জয় করছেন এবং সেগুলিকে সরাসরি তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করে নিচ্ছেন, অর্থাৎ দিক বিজয় করছেন। কিন্তু তিনি রিয়ালাইজ করছেন যে দক্ষিণ ভারত তার রাজ্যের কেন্দ্র থেকে অনেকটা দূরে, সরাসরি রাজত্ব করা একটু কঠিন কাজ। তাই তিনি দক্ষিণ ভারতের বেলা কিন্তু তার পলিসি চেঞ্জ করছেন। পাটলিপুত্র থেকে দক্ষিণ ভারত শাসন করা অত সহজ হবে না, বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই তিনি প্রথমে দক্ষিণ ভারতের 12টা রাজ্যকে গ্রহণ করলেন, অর্থাৎ দখল করলেন। দখল করে বুঝিয়ে দিলেন যে আমি চাইলেই দখল করতে পারি, কিন্তু করছি না। তাদের তিনি মুক্তি দিয়ে দিলেন। মোক্ষ মানে মুক্তি। এমনি এমনি মুক্তি দিলেন না, তাদের একটা অনুগ্রহ বা দয়া দেখালেন। কি দয়া দেখালেন? না, তোমরা যদি বছর বছর আমাকে ট্যাক্স দাও, এই শর্তে আমি তোমাদের মুক্তি দিচ্ছি পুরোপুরি ভাবে। অর্থাৎ আমরা কাকে ট্যাক্স দিই? আমরা গভর্নমেন্টকে ট্যাক্স। সেই কারণে যদি আমরা গভর্নমেন্টকে ট্যাক্স না দিই, আমাদের ওপর বিভিন্ন কোপ পড়বে এসে, তাই তো? তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে অতি অবশ্যই যে ট্যাক্স দেওয়া মানে আমরা তার আন্ডারে চলে গেলাম। অর্থাৎ সমুদ্রগুপ্ত দখল করে বুঝিয়ে দিলেন যে চাইলেই দখল করতে পারি, কিন্তু আমি দখল করছি না। তোমরা আমাকে ট্যাক্স দাও, দিয়ে তোমরা ইন্ডিপেন্ডেন্টলি রুল করো। তিনি যে এই যে মুক্তি দিয়েছিলেন, তাই এদেরকে, এই নীতিটাকে অনেকে বলছেন ধর্ম বিজয় নীতি। কেমন? তাহলে আমরা সব মিলিয়ে বুঝতে পারছি যে সমুদ্রগুপ্ত কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন, অন্তত বৌদ্ধ ধর্মের প্রসারের বলো বা যুদ্ধ বিজেতা বলো বা সাংস্কৃতিক ক্ষেত্রে বলো। সমুদ্রগুপ্তের পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত ক্ষমতায় আসছেন। তবে মনে করা হয় যে সমুদ্রগুপ্তের পরপরই ক্ষমতায় এসেছিলেন তার বড় পুত্র রামগুপ্ত। এই রামগুপ্তকে সরিয়ে দিয়ে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ক্ষমতায় আসছেন এবং বিবাহ করছেন রামগুপ্তের বাগদত্তা ধ্রুবদেবী। দিল্লির কুতুব মিনারের কাছে একটি লৌহ স্তম্ভ রয়েছে, যেটাকে বলা হয় মেহেরৌলি আয়রন পিলার বা মেহেরৌলি লৌহ স্তম্ভ, যেটাতে প্রমাণিত হয় তার শাসনাধীন ছিল উত্তর পশ্চিম ভারত। সেখানে রাজা চন্দ্র বলে একজনের বিজয় কাহিনী খোদাই করা আছে। হিস্টোরিয়ান R.S. শর্মা মনে করছেন যে এই চন্দ্র এবং চন্দ্রগুপ্ত টু একই ব্যক্তি ছিলেন। কেমন? এটা কিন্তু অতি জরুরি বিষয়, মাথায় রাখা। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় চীনা পর্যটক ফা হিয়েন ভারতবর্ষে এসেছিলেন 399 খ্রিস্টাব্দে, এবং তিনি যে গ্রন্থটি লিখেছিলেন ফোক ওক। কেমন? খুব ভালো করে এই বইপত্রগুলোর নাম আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবং সরি, ফাহিয়েন ভারতে যে এসেছিলেন, এই চীনা পর্যটকদের ভারতে আসার মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের পান্ডুলিপিগুলোকে কপি করা। জেরক্সের সুব্যবস্থা তখন আর ছিল না, কপি করা। এবং সেই সময়কার ভারতবর্ষে একটা বিস্তীর্ণ বিবরণ পাওয়া যায়। 3 বছর মতো তিনি পাটলিপুত্রে কাটিয়েছিলেন। তিনি অশোকের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষের কথা উল্লেখ করছেন এবং পরিষ্কার বলছেন যে বড় বড় শহর, তাদের ডেসক্রিপশন, গুপ্তদের শাসন ব্যবস্থার প্রশংসা। বলছেন যে সেরকম কোনো অপরাধ হতো না। কেমন? তো মোটামুটি আহ একটা ক্লিয়ার পিকচার আমরা পাচ্ছি। সমাজের জাতিভেদ প্রথার কথা তিনি বলছেন, ইত্যাদি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। কেমন? এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ সোর্স হিসাবে ফাহিয়ানের বিবরণকে আমরা
ধরুন, অবশ্যই ধরতে পারে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সম্রাটদের মধ্যে প্রথম রূপোর কয়েন বা সিলভার কয়েন, যার নাম রূপক, চালু করছেন, যেটা শকদের কয়েনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। যেমন শকরা এর আগে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে রাজত্ব করছিল। এই শকদের কয়েনের উপর ভিত্তি করে তিনি সিলভার কয়েন চালু করেন। ডাব্লিউবিসিএস এ প্রশ্ন এসেছিল এবং অন্যান্য পরীক্ষাতে এ প্রশ্ন আসে যে গুপ্ত সম্রাটদের মধ্যে সর্বপ্রথম রৌপ্য মুদ্রার প্রচলন কে করেছিলেন? অবভিয়াসলি চন্দ্রগুপ্ত টু। এছাড়াও তিনি আরেকটি স্বর্ণ মুদ্রার প্রচলন করছেন, যার নাম দিনার। একটু আগে বলেছিলাম যে চন্দ্রগুপ্ত ওয়ান, তিনি সুবর্ণ নামে একটি গোল্ড কয়েন চালু করেছিলেন, ইনি করলেন দিনার। তার উপাধিগুলি কি কি ছিল? বিক্রমাদিত্য এবং পরম ভগবত। ধর্মে বৈষ্ণব ছিলেন, তাই পরম ভগবত। আর বিক্রমাদিত্য নিয়ে অনেক রকম কনফিউশন আছে। কিংবদন্তিতে একজন বিক্রমাদিত্য নামক শাসকের কথা পাওয়া যায়, তিনি এবং ইনি একই ব্যক্তি বলে মনে করা হয়, মনে করা হচ্ছে। তবে তার আগে যে শকরা রাজত্ব করত, এই শকদেরকে তিনি নির্মূল করেছিলেন বলে এবং ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন বলে তিনি উপাধি নিয়েছিলেন শকারি। অর্থাৎ শকদের তিনি দমন করেছিলেন, শকদেরকে হটিয়ে দিয়েছিলেন এবং শকদেরকে সরিয়ে তিনি কাথিয়াবাড় মানে আরব সাগর অব্দি তার রাজ্য সীমা বিস্তৃত করছেন। এই যে এত বড় সাম্রাজ্য, পাটলিপুত্র ছাড়াও সেই কারণে তিনি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করছেন। এটা খেয়াল রাখতে হবে। তার রাজসভায় 9 জন জ্ঞানীগুণী ব্যক্তি উপস্থিত ছিলেন, যাদের বলা হচ্ছে নবরত্ন। এদের মধ্যে কবি কালিদাস উপস্থিত ছিলেন, ছিলেন আহ শব্দকোষ প্রণেতা অমর সিংহ, জ্যোতির্বিদ বরাহমিহির, এরা। যেমন ধরো কালিদাসের লেখা বই আমরা জানি অভিজ্ঞানম শকুন্তলম, রঘুবংশম, কুমার সম্ভবম, এই সমস্ত নামগুলো উঠে আসছে। ঋতু সংহার, মেঘদূতম, কেমন। বরাহমিহির লিখেছিলেন বৃহৎ সংহিতা, কেমন। এই সমস্ত বইপত্র আমরা দেখতে পাচ্ছি ক্রমশ উঠে আসছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর ক্ষমতায় আসছেন তার পুত্র প্রথম কুমারগুপ্ত, যিনি উপাধি নিয়েছিলেন মহেন্দ্রাদিত্য। তিনি মোটামুটি 40 বছরের মতন প্রায় রাজত্ব করছেন, কেমন। তিনি তার পিতার সাম্রাজ্য সীমা ইন্ট্যাক্ট রেখেছিলেন, একদম সঠিকভাবে বজায় রেখেছিলেন। মাথায় রাখতে হবে, গুপ্ত সম্রাটদের মধ্যে তিনি ছিলেন একমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বী গুপ্ত শাসক। অন্যান্যরা অধিকাংশই কেউ না কেউ বৈষ্ণব, কেউ না কেউ শৈব, কিন্তু তিনি ছিলেন একমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বী গুপ্ত শাসক। এটা অতি অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দ্বিতীয় কথা, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে, যে শিক্ষা কেন্দ্র গুপ্ত যুগে এবং পরবর্তীতে বিখ্যাত হয়ে উঠেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। এই প্রথম কুমারগুপ্ত ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এখানে কথা প্রসঙ্গে আমি বলে রাখতে চাই যে পরবর্তীকালে মুসলিম আক্রমণকারীদের মধ্যে বখতিয়ার খিলজি, যিনি লক্ষণ সেনের সময় বাংলা আক্রমণ করেছিলেন, তিনি কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেন। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রবল গুরুত্বপূর্ণ একটি শিক্ষা কেন্দ্র। প্রথম কুমারগুপ্ত, তিনি নিজে ছিলেন বৌদ্ধ, কিন্তু তিনি কার্তিকের পুজো বা উপাসনার প্রচলন করেছিলেন। কেন? না, দেখবে কার্তিককে বলা হয় দেব সেনাপতি, তাই তো। তো এই যে দেব সেনাপতি বলা হয়, তার কারণ হচ্ছে যে যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেই কারণেই কিন্তু তিনি কার্তিকের উপাসনা চালু করেছেন, অন্য কোনো কারণে নয়।
মাথায় রাখতে হবে এই সময়ের মধ্য এশিয়ার একটি দুর্ধর্ষ জাতি যাদের বলা হয় হুন, তারা প্রথম কুমারগুপ্তর সময় ভারতে ঢুকতে শুরু করছে, জাস্ট পা রাখতে শুরু করছে। তখনও প্রবলভাবে তারা কিছু করে উঠতে পারে, তারা জাস্ট ভারতবর্ষে প্রবেশ করতে শুরু করছে। তাছাড়া মাথায় রাখতে হবে প্রথম কুমারগুপ্ত যে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন তা প্রমাণিত হয় তিনিও অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন এর মধ্যে দিয়ে। সমুদ্রগুপ্ত করিয়েছিলেন, ইনিও করিয়েছিলেন। কেমন? এবং খেয়াল রাখবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে এই যে বিভিন্ন গুপ্ত সম্রাটদের সময় এই লিপি পাওয়া গেছে, ওই লিপি পাওয়া গেছে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে সবচেয়ে বেশি ইনস্ক্রিপশন বা লিপি পাওয়া গিয়েছে কোন গুপ্ত রাজার শাসনকালে? সেটা অবশ্যই ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্ক্রিপশন পাওয়া গিয়েছে প্রথম কুমারগুপ্তের শাসনকালে। এইটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। কেমন? মাথায় রেখে প্রথম কুমারগুপ্ত, আচ্ছা একটা মিনিট। ওকে, প্রথম কুমারগুপ্ত, আমি কি বললাম, বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল। সেই কারণে তিনি পুত্রের নাম রেখেছিলেন স্কন্দগুপ্ত। স্কন্দ মানে কিন্তু কার্তিক। কেমন? এই স্কন্দগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কার তৈরি সুদর্শন লেক বা সুদর্শন হ্রদ গুজরাট বা সৌরাষ্ট্রে তিনি নতুন ভাবে পুনর্নির্মাণ করিয়েছিলেন। ওকে, তার সময় হুন জাতি পুরোপুরি ভারতবর্ষে ঢুকে যাচ্ছে এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল আক্রমণ করছে। তিনি অন্তত দুবার হুনদেরকে পরাজিত করেছিলেন এবং উপাধি নিয়েছিলেন বিক্রমাদিত্য। পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছাড়া আর কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন? সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। স্কন্দগুপ্ত প্রথম ইনি নিয়েছিলেন, পরবর্তীকালে স্কন্দগুপ্ত নিচ্ছেন। এবং এই যে তিনি হুনদের আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করেছিলেন, তার জীবিতাবস্থায় হুনরা কোনোদিন গুপ্ত সাম্রাজ্যের সীমানা পেরোতে সাহস পায়নি। এই কারণে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে আখ্যা দিচ্ছেন সেভিয়ার অফ ইন্ডিয়া বা ভারতের রক্ষাকর্তা। কেমন? স্কন্দগুপ্ত পরবর্তীতে কারা কারা গুপ্ত সম্রাট ছিলেন তার কোনো প্রপার ক্রনোলজি কিন্তু পাওয়া যায় না। মনে করা হয় শেষ গুপ্ত সম্রাট ছিলেন দ্বিতীয় জীবিত গুপ্ত। স্কন্দগুপ্ত যেহেতু, নোট এখানে শেষ, কিন্তু আমি শেষ করব একটু কয়েকটা কথা বলে। স্কন্দগুপ্ত যেহেতু শেষ গুরুত্বপূর্ণ সম্রাট, তার পরবর্তী ক্রনোলজি সঠিক নেই, আমরা জানি না। তবে অল্প বিস্তর সোর্স থেকে আমরা দেখতে পাই পরবর্তী গুপ্ত শাসকদের মধ্যে নরসিংহগুপ্ত স্যার বালাদিত্য। বলছিলাম শেষ গুপ্ত সম্রাটের নামটা কি বললেন? এই যে দেখো এখানে লেখা আছে তৃতীয় জীবিত গুপ্ত। কেমন? আচ্ছা জীবিত স্যার। গুপ্ত টু, লাস্ট পয়েন্টে লেখা আছে দ্বিতীয় জীবিত গুপ্ত। অনেক বইতে না অনেক রকম ভাবে লেখা আছে, তো আমি মনে করি পরীক্ষায় দ্বিতীয় জীবিত গুপ্ত পড়াটাই বেটার। পরবর্তী গুপ্ত শাসকদের মধ্যে নরসিংহগুপ্ত বালাদিত্য, মনে করা হয় তিনিও কিন্তু হুনদের আক্রমণ আটকেছিলেন। এবং আহ হুন নেতা তোরমান এবং মিহিরকুল, এই তোরমান এবং মিহিরকুল, বিশেষ করে তোরমান পুত্র মিহিরকুলকে হারিয়ে দিয়েছিল। তবে পরবর্তীকালে মনে করা হয় গুপ্ত সম্রাটদের এমন কোনো ভালো আর্থিক অবস্থা ছিল না যাতে তারা বড়সড় আর্মি মেনটেন করতে পারে, এবং সেই কারণেই তাদের কিন্তু পতন হচ্ছে। তবে গুপ্ত সাম্রাজ্যে শাসকরা অত্যন্ত শক্তিশালী ছিলেন, শিল্প সাহিত্য এগুলোর উন্নতি হয়েছিল। সেই কারণে এটাকে অনেকে বলছেন প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বা গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন এজ। কেমন? এখানে নবরত্নের কথা আমরা বললাম। এই যুগেই
শূদ্রক লিখেছিলেন মৃচ্ছকটিক। কেমন? প্লাস এই সময় নবরত্নের প্রত্যেকেই গুরুত্বপূর্ণ কিছু না কিছু লিখছেন। নবরত্নের মধ্যে না পড়লেও গুপ্ত যুগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন আর্যভট্ট, যার লেখা বই সূর্য সিদ্ধান্ত। সেখানে তিনি পৃথিবীর আহ্নিক গতি কথা বলছেন, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কথা বলছেন। তাছাড়া ব্রহ্মগুপ্ত, তিনি প্রথম মাধ্যাকর্ষণ শক্তির আভাস দিয়েছিলেন, তাই তাকে ভারতের নিউটন বলা হয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যে মেহেরৌলি আয়রন পিলার বা মেহেরৌলি লৌহ স্তম্ভের কথা বলেছিলাম, সেই মেহেরৌলি আয়রন পিলার বা মেহেরৌলি লৌহ স্তম্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল তাকে আজ অব্দি মরচে ধরেনি। তার মানে তারা ধাতু বিজ্ঞানও প্রভূত উন্নতি লাভ করেছিল। কারণ এইগুলো প্রত্যেকটা কারণের জন্যই কিন্তু মনে করা হয় যে গুপ্ত সাম্রাজ্য ছিল সুবর্ণ যুগ বা গোল্ডেন পিরিয়ড। কেমন? এবং গুপ্ত যুগ থেকেই কিন্তু আস্তে আস্তে ব্রাহ্মণ্য ধর্মের উদ্ভব পুনরায় হতে শুরু করছে এবং ক্রমশ সেটা হিন্দু ধর্মের দিকে উঠে আসছে। তাই গুপ্ত যুগকে অনেকে হিন্দু ধর্মের পুনর্জাগরণের যুগ বলেও কিন্তু উল্লেখ করছে। তবে যে কথাটা দিয়ে আমি শেষ করব আজকে আলোচনা, অনেকেই বলছেন যে গুপ্ত যুগ, এই যে সুবর্ণ যুগ বলা হচ্ছে, তা কিন্তু কোনো সঠিক কথা নয়। কেন সঠিক কথা না? না, এখানকার সাহিত্য সবটাই সংস্কৃত ভাষায় ছিল, যেটা উচ্চ শ্রেণীর ভাষা, কিন্তু সাধারণ মানুষ কথা বলতো প্রাকৃত ভাষা। তাই এগুলো শুধুমাত্র রাজাদেরকে খুশি করার জন্য এই ধরনের সাহিত্য ইত্যাদি রচিত হয়েছিল। সাধারণ মানুষের সাথে তার কোনো যোগ ছিল না। এবং এই সময়কার সমাজ ব্যবস্থাও যে খুব ভালো ছিল তা নয়, তার কারণ আমি তোমাদের মেসেজ বক্সে একটা নাম লিখে দিচ্ছি, একটা লিপি, ইরান ইনস্ক্রিপশন। কেমন? মেসেজ বক্সে দেখবে লিখেছি ইরান লিপি বা ইরান ইনস্ক্রিপশন। মধ্যপ্রদেশের ইরানে এই যে লিপি পাওয়া গেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সতীদাহ প্রথার উল্লেখ রয়েছে। ফলত সব মিলিয়ে গুপ্ত সাম্রাজ্যের কিছু কিছু নেগেটিভ দিক কিন্তু আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি। কেমন? এবং এই যে কুষাণ যুগে সিল্ক রুট বা রেশম বাণিজ্যের কথা আমরা পড়লাম, তারও কিন্তু অবনতি এইখানে আমরা ক্রমশ দেখতে পাচ্ছি। তবে মৌর্যদের পর কিন্তু সব মিলিয়ে গুপ্তরা একটা বড়সড় জায়গা তৈরি করেছিল। এই গুপ্তদের পর কিন্তু আর মগধ সাম্রাজ্যের বড়সড় কোনো জায়গা তৈরি হয়নি। ভারতবর্ষে আস্তে আস্তে ভেঙে গিয়ে ভারতবর্ষের ছোট ছোট আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ছোট ছোট জায়গায় ছোট ছোট শাসকরা রাজত্ব করতে শুরু করছে। কেমন? তাহলে এই গেল আমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা দুজনেই আছো, তোমাদের কারোর কোনো যদি কোয়ারি বা বক্তব্য থাকে ডেফিনেটলি বলতে পারো, তারপর আমি ক্লাস এন্ড করে দেবো। বা কোনো কোয়ারি থাকলে বলতে পারো। স্যার নোটসটা তো অ্যাপে পেয়ে যাব? নিশ্চয়ই নোটস আমি পাঠিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে ডেফিনেটলি। ঠিক আছে স্যার, এমনিতে ঠিকঠাক আছে। বুঝতে পেরেছো তো সবাই? কোনো অসুবিধা হয়নি তো যেগুলো বললাম বুঝতে? ঠিক আছে, তাহলে আজকের মতো এই অবধি ক্লাস রাখলাম। ভালো করে পড়ে নিও। ওকে, গুড নাইট। ঠিক আছে স্যার, গুড নাইট।